সম্মানিত দর্শক, অদ্ভুত উটের পিঠে চলছে দেশ। কোনটা যে গুজব আর কোনটা যে খবর এটা আমরা বুঝতে পারছি না। বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন মানুষ অধীর আগ্রহে বিবিসি শোনার জন্য বসে থাকত। তারপর ভয় যাবে আমেরিকা থেকে কি বলা হলো। এর বাইরে সংবাদ, ইত্তেফাক, ইনকিলাব এই পত্রিকাগুলো কি লিখলো, কি বলল তার উপর অনেক কিছু নির্ভর করত। তারও আগে একটা সময় দৈনিক আজাদ পত্রিকা আমরা যেটা শুনেছি, যেটি পুরো ভারতবর্ষের রাজনীতিকে ডমিনেট করত। আমাদের দেশে অবজারভার ছিল, পূর্বদেশ ছিল, দৈনিক পূর্বদেশ ছিল। তো সংবাদপত্রের এই ঐতিহ্য, গৌরবোজ্জ্বল ঐতিহ্য এখন আর নেই। এখন হাতে গোনা দুই একটি পত্রিকা রয়েছে যারা অভিনয় করছে, মুনাফিকি করছে, ইন্টেলেকচুয়ালি পারভার্টেড হয়ে কখনো ভয় দেখাচ্ছে, কখনো লোভ দেখাচ্ছে এবং কখনো বিভ্রান্ত করছে। আর ছোট ছোট যে পত্রিকাগুলো রয়েছে এগুলো সরকারের তোষণ করে থাকে। বড় বড় কর্পোরেট হাউস থেকে বের হয় তাদের ব্যবসা বাণিজ্য প্রোটেকশন করার জন্য, তারা মূলত পত্রিকাগুলো বের করে। এক্ষেত্রে সরকারের মধ্যে যদি কোনো স্ট্রং পার্টি থাকে তাহলে এক পক্ষের মদদে অন্য পক্ষকে আক্রমণ করার জন্য তারা মাঝে মধ্যে সরকারের মন্ত্রীর বা প্রশাসনের অনেক দুর্নীতির খবরাখবর ছাপে। কিন্তু ইন জেনারেল সরকারকে আঘাত করার মতো অবস্থা সেই 2001 সন থেকে কখনই আমাদের সংবাদপত্রগুলো সাহস করেনি। 2001 সনে বিএনপির জমানা থেকে, তারপর 111, তারপর আওয়ামী লীগের জমানা। এখানে আমরা কিছু মানুষ প্রথার বিরুদ্ধে কথাবার্তা বলেছি, কিন্তু এই কথাবার্তা বলতে গিয়ে আমাদেরকে সারাক্ষণ দোয়া দরুদ তসবি তাহলিল পড়ে যথাসম্ভব সতর্ক হয়ে তারপর কথাবার্তা বলতে হয়েছে। এর বাইরে যারা কার্টুন এঁকেছে, যারা দু কলম লিখেছেন, অসতর্ক হয়ে কোনো একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এরকম বহু মানুষ জেল খেটেছেন, অনেকে গুমের শিকার হয়েছেন এবং অনেকের জীবন আরও মারাত্মক পরিণতি ডেকে নিয়েছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই 2001 থেকে এই পর্যন্ত, এই সুদীর্ঘ সময়। কাজেই এখন পরিস্থিতি এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, চারিদিকে শুধু গুজব থই থই করে। এবং এটা ফেসবুকের যুগ, টুইটারের যুগ, ইউটিউবের যুগ। এবং দেশের এবং আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো, তাদের যে প্রথাগত পাঠক, সেই প্রথাগত পাঠক কিংবা দর্শক, সেই দর্শক এখন কোনো অবস্থাতেই সেই প্রথার উপর নির্ভর করে না। যেমন টেলিভিশনগুলোর স্ক্রিন, একটা সময় যখন টকশো করতাম, এমন অনেক টেলিভিশন ছিল যখন একটা টেলিভিশন টকশোতে সেটি মানুষ দেখতেও কম করে 10 লাখ থেকে 20 লাখ লোক অন লাইভে একসঙ্গে দেখত। এখন সেই অনুষ্ঠানগুলো 300-400 লোক দেখে। আবার বলছি, 2010-11 সনে টেলিভিশনের স্ক্রিনে টকশোগুলো হতো এবং জনপ্রিয় টকশোগুলো কখনো কখনো 10 লাখ লোক একসঙ্গে সারা দেশে দেখতেন। এখন সেটা 200, 300 বা 500 চলে আসছে। এবং তারা এই টকশোগুলো এখন তাদের সার্ভাইভের জন্য তারা ছোট ছোট করে হেডলাইন দিয়ে, অন্যান্য ইউটিউবাররা যে কাজগুলো করে তাদের মতো করে একটা চমক সৃষ্টি করা, থাম্বনেইল করে, হেডলাইন করে করে ইউটিউবে তারা দেয়, ফেসবুকে দেয় এবং সেখান থেকে যে আয় রোজগার হয় সেটি দিয়ে টেলিভিশনগুলোকে চলতে হচ্ছে। বাংলাদেশে একটা সিঙ্গেল পত্রিকা নেই যে পত্রিকাগুলো তাদের মূল ধারার যে প্রিন্টিং ভার্সন সেটা দিয়ে তারা সার্ভাইভ করতে পারে। তারা প্রায় সবাই বিভিন্ন সূত্র থেকে টাকা পাচ্ছে। কেউ হয়তো তাদের যে প্যারেন্ট কোম্পানি, সেখান থেকে তারা সাবসিডি গ্রহণ করছে। কেউ হয়তো বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নিচ্ছে। অনেকে ধান্দাবাজি করছে, কাউকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে, এইভাবে তারা চলাচল করছে। কোনো সাংবাদিক হলেই হলো জাস্ট একটা আইডেন্টি কার্ড আছে, ঘোরাফেরা করছে, একটা ক্যামেরা আছে, তারপর বিভিন্ন মানুষকে জিম্মি করে তার টাকা পয়সা উপার্জন করছে। আর অন্যদিকে বড় বড় কয়েকটা পত্রিকা, তারা তাদের যে ডিজিটাল ভার্সন, জাস্ট লাইক টেলিভিশনের মতো করে তারা তাদের
ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে মূলত ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য। সেখানে তারা ফটো কার্ড দেয়, সেখানে তারা ভিডিও দেয়, নানা রকম সাক্ষাৎকার ছাপা হয় এবং সেগুলোর মধ্যে আর আমরা যারা ইউটিউবিং করি এদের মধ্যে ১৯-২০ পার্থক্য আছে। বরং ক্ষেত্র বিশেষে আমরা যারা ইউটিউবিং করি আমাদের অনেকের যে কনটেন্ট আমরা যেগুলো তৈরি করি, কনটেন্টের মান অনেক পত্র-পত্রিকা বা টেলিভিশনের চাইতে অনেক অংশে বেশি। ফলে আমাদের মধ্যে কারো ভিউ, কারো গ্রহণযোগ্যতা, সরকারি অফিসগুলোতে এদের যে দাপট, এটি যেকোনো পত্র-পত্রিকার চাইতে অনেক বেশি। তো এই যে সামাজিক মাধ্যম কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গণমাধ্যম, প্রচার প্রোপাগান্ডা চলছে, এদের মধ্যে আসলে বোঝা যাচ্ছে না। যখন কোনো একটা ঘটনা হয় বা ঘটে সঙ্গে আমরা হৈ রই করে উঠি সামাজিক মাধ্যমে। অন্তত ১ সপ্তাহ পরে আমরা বুঝতে পারি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা এআই নির্মিত আর কোনটা এআই নির্মিত নয়, কোনটা গুজব আর কোনটা বাস্তব। তারই প্রেক্ষিতে কি হলো, যখনই সামাজিক মাধ্যমে সেটা কোনো পত্রিকার সূত্রে আসুক, টেলিভিশনের সূত্রে আসুক, কোনো ইউটিউবার বা কোনো ফেসবুকারের সূত্রে আসুক বা অন্য যেকোনো সাধারণ মানুষের সূত্রে সেটা আসুক না কেন, মুহূর্তের মধ্যে অ্যাট্রাকটিভ কোনো কিছু হলে সেটা ভাইরাল হয়ে যায়। এরপর শুরু হয় হৈ রই কাণ্ড, খোঁজাখুঁজি করার পরে যখন সত্য প্রকাশ হয়ে পড়ে তখন এক ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়, আর যখন মিথ্যা প্রমাণিত হয় তখন অনেকে চুপ হয়ে যায়। কিন্তু মিথ্যার কারণে যার ক্ষতি হওয়ার তার কিন্তু ক্ষতি হয়ে যায়। তো এই যখন অবস্থা চলছে, ঠিক সেই সময়টিতে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে যারা আছেন তাদের উপর সবচেয়ে বেশি অবিচার হচ্ছে। সরকারের উপর, বিরোধী দলের উপরে, দেশ থেকে যারা চলে গেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তাদের ব্যাপারে, সাধারণ মানুষ এবং যারা সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রসঙ্গ যারা আলাপ আলোচনা করেন, তাদের দাপটে রাজনীতিবিদদের সকল প্ল্যান প্রোগ্রাম রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরকার যা কিছু বলছে, বিরোধী দল যা কিছু বলছে, সবাই প্রথমে এটিকে নিয়ে ট্রল করছে। যেমন জামাতের আমির ধরুন একটা কথা বললেন বা জামাতের সেক্রেটারি একটা কথা বললেন, ওটার ইতিবাচক দিক যতটা না আছে তার চেয়ে নেতিবাচক দিক ১০০০ গুণ ঠাট্টা মশকরা ট্রল আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবার তারেক রহমান সাহেব বা তার মন্ত্রীরা যে কোনো একটা কর্মকাণ্ড করলেন, সেটার ইতিবাচক দিক আমরা না দেখে নেতিবাচক দিক আমরা দেখতে থাকি। অনেক আগে আমি অপার হয়ে বসে আছি, পারে লয়ে যাওয়া মায়, সেই যে বিখ্যাত গান, লালন গীতি। তো অসহায়ভাবে যখন আমরা একেবারে বসে থাকি কোনো একটা জায়গাতে, চারিদিকে সমস্ত সম্ভাবনা বন্ধ হয়ে যায়, একটা সময় আমরা নিয়তির কাছে সমর্পণ করি এবং সেই যে নিয়তির কাছে সমর্পণ করা, সেইগুলোই আমাদের কবি সাহিত্যিকরা বিভিন্ন তাদের গানে ছন্দে ফুটিয়ে তুলেছেন। লালন যেভাবে বলেছেন, আমি অপার হয়ে বসে আছি, পারে লয়ে যাওয়া আমায়, খুব বিখ্যাত। আমি আর পারছি না, খেয়া না ঘাট নাই, অসীম নদী, ওপারে কি আছে আমি কিচ্ছু জানি না, আমার জীবন তছনছ হয়ে গেছে, হে বিধাতা তুমি আমাকে নিয়ে যাও। এই যে আকুতি, কিংবা ধরুন সেই বিখ্যাত পল্লী গীতি আব্দুল আলিমের, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তো এই যে আবহমান বাংলার যে গানগুলো, সেই গানগুলো এখন উল্টো হয়ে গেছে। আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমরা এখন ভালো কোনো কিছু স্বপ্ন দেখতে পারছি না। সবসময় একটা মন্দ চিন্তা, আতঙ্ক, পরিবর্তন, অস্থিরতা এবং যে কোনো মানুষের সফলতা দেখার সঙ্গে আমাদের চোখ টাটাতে থাকে, শরীরের মধ্যে কিলবিল করতে থাকে এবং সুখে থাকতে যে ভূতে কিলায়, এখন এই যে ভূতগুলো আমাদের বাংলাদেশের ইতিহাসে, হাজার বছরের ইতিহাসে এত ভূত আর কখনো ছিল না, যারা এই কোনো সুখী মানুষকে দেখলে তার উপর এসে ধমাধম পিটাতে থাকে, কিল দিতে থাকে। শেখ হাসিনার ১৭ বছরের জীবনে বা ১৫ বছরের যে শাসন, এর মধ্যে শেষ ১০টি বছর ১৪ থেকে ২৪ মানুষ প্রাণত চেয়েছে আগে সে যাক। এমনকি তারা বলতো যে আল্লাহর
তুমি আল্লাহ দয়া করো, তাকে নিয়ে জান্নাত দিয়ে দাও। তবুও আমরা তার সাথে পারছি না, এই মহিলা মারা যাক। আর এজন্য আমরা আমাদের অসহায়ত্ব ফুটে তোলার জন্য বারবার গল্প ফেলেছি, শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, শেখ হাসিনার ওটা হয়েছে, ওটা হয়েছে, সে আর আসবে না, ইত্যাদি ইত্যাদি। মানে এটা নিজেকে একটা প্রবোধ দেওয়ার মতো অবস্থা, যখন আমরা অসহায় হয়ে পড়ি। শেখ হাসিনা গেল, মহা খুশি। এরপর ইনু সাহেব এলো, তারপর আমাদের মন ভালো না। আমরা জাস্ট 15 দিন আমরা 2 সপ্তাহ আমরা ঠিকমতো থাকতে পারলাম না। এরপর আমরা ইনুসের বিরুদ্ধে লাগলাম। ইনুস গেলেন, এরপরে এলেন তারেক রহমান সাহেব। আসার প্রথম দিন থেকে আমরা তাকে নিয়ে ঠাট্টা করছি, মশকরা করছি। সে আই হ্যাভ এ প্ল্যান বলছে। এখন তারা বলছে, মিয়া আপনার কি প্ল্যান আছে? মানে আমি দেখেন আপনি করে বললাম, পাবলিক মানে যারা মানে ইউটিউবে আসে বা ফেসবুকে আসে, পরিচয় গোপন করে বিভিন্ন রকম বট বাহিনী তৈরি করে, যা মুখে আসে তাই ব্যবহার করে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে তুই-তুকারি করে নানা রকম কথাবার্তা তারা বলতে থাকে। প্ল্যান আছে, ঘোড়ার ডিমের প্ল্যান আছে, খাল কাটা, অমুক অমুক অমুক, ফ্যামিলি কার্ড, অমুক অমুক অমুক, যা বলছে মানে সরকারের পক্ষ থেকে এনিথিং, সেটা সরকার বলুক, মন্ত্রীরা বলুক, এমপিরা বলুক, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলুক, যাই বলুক না কেন, একটি পজিটিভ কথা বলার সঙ্গে সঙ্গে 1000 নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করানো হয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে একটা সরকার নির্বাচিত হয়েছে, তার 5 বছর সময় যাবে, সে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে। সামনে ইলেকশন আসবে, ইলেকশন এলে আমরা পছন্দ হলে তাকে ভোট দেবো, নাহলে ভোট দেবো না, এটা স্বাভাবিক। আর এরবারে যেটা হয় যে সরকারের ব্যর্থতা যদি চরম আকার ধারণ করে, মারাত্মক আকার ধারণ করে, সরকার যদি ক্রিমিনাল অফেন্স করে, আমরা জনগণ রাস্তায় নামবো এবং সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন করবো, এই তো স্বাভাবিক। কিন্তু এখন আমরা কি করছি? এই সরকার আসলো মাত্র 6 মাস। এই 6 মাসের মধ্যে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি। আমরা এখন মধ্যবর্তী নির্বাচন চাচ্ছি, আমাদের নিজেদের মুরদ নাই। আমরা এখন বিভিন্ন রকম উছিলা খুঁজছি। ভারত কি বলবে, দীনেশ ত্রিবেদী কিভাবে তাকালেন, সার্জিও গোর কখন এলেন, কার সাথে বৈঠক করলেন, আমেরিকান কোন প্যাসিফিক কমান্ডার বাংলাদেশে গোপন এলেন, আমেরিকান ম্যারিনের কোন সেনাপতি বাংলাদেশে এলেন, তারপর চীন গেলেন তারেক রহমান সাহেব, সেখান থেকে কী পেলেন, খলিলুর রহমান আসলে বাংলাদেশের জন্য কিছু করছে, সে কি ডক্টর ইউনূসের লোক, আমেরিকার লোক, নাকি তারেক রহমান সাহেবের লোক? আবার তারেক রহমান সাহেবের যে অতীতের যে সমালোচনাগুলো, সেগুলো আবার সামনে এনে এই বিদ্যুতের সঙ্গে, হেরিকেনের সঙ্গে, খাম্বার সঙ্গে, বিদ্যুৎ মন্ত্রী টুকুর সাহেবের সঙ্গে মিলিয়ে নানা রকম প্যারোডি যেভাবে মানে শুরু হয়েছে, এতে করে সরকার রীতিমতো পাগল হয়ে গেছে। সরকারের মাথা ঠিক নেই। সরকার এই আগে যে সকল আইন ছিল, সন্ত্রাস দমন আইন ছিল, তারপর সেই আইনের সঙ্গে সেই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলো ছিল। আবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে এগুলো কিছুটা পরিবর্তন করা হয়েছিল, মডিফাই করা হয়েছিল। এখন সরকার দেখলো যে মানুষের ফাজলামো এমন পর্যায়ে বেড়ে গেছে যে কোনো অবস্থাতেই এদের হাত থেকে নিরাপদ রাখা যাচ্ছে না। আপনি দেখবেন যে সব কিছু সহ্য করা যায়, কিন্তু নুইসেন্স সহ্য করা যায় না। বাংলাদেশের একটা বিখ্যাত কথা আছে যে বাঘের হুঙ্কার সহ্য হয়, কিন্তু বানরের ভেংসি শুরু হয়, সহ্য করা যায় না। এখন তারেক রহমান সাহেব বা তার দল, অনেক বড় দল, তারেক রহমান সাহেবের অনেক তারা মনে করেন যে বাংলাদেশে তারেক রহমান সাহেবের মতো এরকম রাজপুত্র দ্বিতীয়টি নেই। তার মা প্রধানমন্ত্রী, তার মা ফার্স্ট লেডি, তার বাবা প্রেসিডেন্ট, সেনাপ্রধান, মুক্তিযোদ্ধা, তো ইত্যাদি কত, তার শ্বশুর নৌবাহিনী প্রধান, মন্ত্রী, তার স্ত্রী ডাক্তার, পিএইচডি হোল্ডার, মানে এইরকম যাকে বলা হয় একেবারে ব্লু ব্লাড সব দিক থেকে। আপনি যদি ব্রিটেনের কোনো লর্ডকে ধরেন, আর্ল ধরেন, বা রাজ পরিবারের কোনো সদস্য, থিওডর রাজবংশের কোনো সদস্য, ঠিক ওইরকম বাংলাদেশে তারেক রহমান সাহেবকে মনে করা হয় ব্লু ব্লাড। তো সেই ব্লু ব্লাডের একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন। এখন লোকজন তাকে ছোট করার জন্য, সে লেখাপড়া কী করেছে, ইন্টারমিডিয়েটে তার রেজাল্ট কী, ম্যাট্রিকে তার রেজাল্ট কী, বিএ পাস সে কেন করলো না, ইত্যাদি ইত্যাদি নানা রকম সমালোচনা।
সে এতদিনে আমেরিকাতে বা লন্ডনে থাকলো, সেখানে থেকে কি একটা বারেট ল করতে পারতো না? একটু পড়াশোনা করতে পারতো না? অক্সফোর্ড থেকে কি একটা ডিগ্রি নিতে পারতো না? এই সকল কথাবার্তা বলে প্রতিটা মুহূর্তে পাজেল করে ফেলছে। সে যাদেরকে নিয়োগ দিচ্ছে উপদেষ্টা রূপে, এর চুল নাই কেন? ওর গাল বাঁকা কেন? ও ঘাড় বাঁকা করে কথা বলে কেন? ও কি বাংলাদেশ সম্পর্কে জানে? ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে প্রতিটা মুহূর্তে সরকারের যে মানসিক শক্তি, সেই শক্তিটাকে তছনছ করে দিচ্ছে। এবং সেই তছনছের ফলে কি হলো? সাধারণ মানুষ আমাদের দেশে বিভ্রান্ত হচ্ছে। বিভিন্ন মানুষ একপক্ষ বলছে যে, "না, এই সরকার ৬ মাসের মধ্যে এটা শেষ করে দিয়েছে। বিদ্যুৎ দিতে পারতেছে না। মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, আইনশৃঙ্খলার কোনো মানে লক্ষ্য নাই, ব্যবসা-বাণিজ্যে কোনো উন্নয়ন নাই, গ্যাসের সংকট, তেলের সংকট। এই ৬ মাসে অন্তত ৬,০০০ সমস্যা বাংলাদেশে কুরে, কুরে খেয়েছে।" বিভিন্ন জায়গাতে মন্ত্রীরা কাজের চেয়ে তাফালিং করছে বেশি। তারা সেই ফাটাকেষ্ট হওয়ার জন্য লাফালাফি করছে। তারপরে অভিনয় করছে, ফাঁকি দিচ্ছে। কারো, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, প্রবলভাবে দুর্নীতির অভিযোগ আছে। ৬ মাসে যদি এই অবস্থা হয় তাহলে ৫ বছরের মধ্যে তো তারা মোটামুটি একেবারে ফোকলা বানিয়ে ফেলবে। কাজেই তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। ইমিডিয়েটলি দে হ্যাভ টু গো। এক্ষুনি তাদেরকে চলে যেতে হবে। টেনে হিঁচড়ে তাদেরকে নামানো হবে এবং এটা দায়িত্বশীল বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে। তারপরে বিরোধী দলের এ টিম, বি টিম তারা সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে, তারা বিদেশ থেকে নানা রকম ফোড়ন কাটছে। এই আজকে আপা আসবে, কালকে আসবে, পরশুদিন আসবে। আজকে নরেন্দ্র মোদি এই কাজ করবে, পরশুদিন এই কাজ করবে। ২০২৬ সনে সরকার ১২টা বাজবে, ২৭ সনের মধ্যেই আবার একটা নতুন অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে আওয়ামী লীগকে কেন্দ্র করে। এই সমস্ত নানা রকম বক্তব্য মানে দিয়ে সামাজিক মাধ্যমে প্রতিটা মুহূর্তে যে হাইপ তোলা হচ্ছে, এই হাইপ দেখার পরে মানুষ তো, সরকারের যারা লোকজন আছেন তারা তো দেবতা নন, তারা মানুষ, রক্ত মাংসের মানুষ। ফলে তাদের যে কি কষ্ট হচ্ছে, এটা একমাত্র তারা ভুক্তভোগী যারা আছেন তারাই বলতে